IELTS স্পিকিং টেস্ট ডে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এগুলো নিয়ে অনেক প্রশ্ন। আমি আসলে কেমন ধরনের পোশাক পরে যাব, অথবা হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত, আমার আই কন্ট্যাক্ট কেমন হওয়া উচিত, আমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি কি সাথে নিয়ে যেতে হবে, পাসপোর্ট মেইন কপি লাগবে নাকি ফটোকপি লাগবে, কি নিয়ে যাব, আসলে আমার সাথে কি পেন্সিল নিতে হবে কিনা, এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনাদের মাথায় ঘুরে বেড়ায়। তো এই কোয়েশ্চেনগুলোর সলিউশন যদি চান এবং আপনার IELTS স্পিকিং টেস্ট ডেতে যেন আপনি কনফিডেন্ট ফিল করতে চান, কি কি আপনি ফেস করতে যাচ্ছেন সেগুলো জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS কেয়ার। আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, নেভার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। We are trying to make your IELTS journey easy. IELTS is actually easy if you know all the drills and all the right techniques. যদি আপনি সঠিক নিয়ম কানুনগুলো জানেন তাহলে IELTS সহজ। তো আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে স্পিকিং টেস্ট ডেতে কি ঘটনা ঘটতে যাচ্ছে তার 15টা বেস্ট টিপস ডেসক্রাইব করার জন্য। তার জন্য একটু কষ্ট করে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনি IELTS প্রিপারেশনের জন্য ম্যাটেরিয়ালস দরকার, এই ভিডিওতে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন ফ্রিতে। তো এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে IELTS স্পিকিং টেস্টে। এখানে আপনার ড্রেস আপ হবে নর্মাল, নট ফুললি ফর্মাল, নট ফুললি ক্যাজুয়াল, সেমি নর্মাল বলা যেতে পারে, বিকজ দিস ইজ অ্যান ইন্টারভিউ এবং এটা একটা আপনার হচ্ছে সেমি ফর্মাল ইন্টারভিউ। সুতরাং আপনার পোশাকও সেমি ফর্মাল। আপনি টি শার্ট পরতে পারেন, সবাই সেটা সলিড কালার অথবা নিউট্রাল কালার হলে ভালো হয়। আপনি শার্ট পরতে পারেন, সেটাও সলিড কালার অথবা নিউট্রাল কালার হলে ভালো হয়। আপনার রং চটা অথবা হচ্ছে অনেক বেশি ব্রাইট, আপনার হচ্ছে যেন আপনার একদম চাইল্ডিশ মনে না হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সাথে আপনার পাসপোর্টের মেইন কপি নিয়ে যেতে হবে, পেন্সিল আপনার এক্সাম সেন্টারে প্রোভাইড করা হবে। এখন চলুন নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল 15টা টিপস যেগুলো আছে একদম ডিটেইলে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো টিপ নাম্বার 1 আমরা যেখান থেকে শুরু করবো IELTS স্পিকিং এক্সামের ফার্স্ট টিপস, সেটা হচ্ছে নো ওয়্যার ইউ আর গোয়িং। আপনি কোথায় যাচ্ছেন সেই প্লেসটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখুন। মেক শিওর ইউ নো বিফোর হ্যান্ড ওয়্যার ইউর ইন্টারভিউ রুম, আপনার ইন্টারভিউ রুম ইজ অর ওয়্যার ইউ নিড টু ওয়েট, কোথায় আপনি ওয়েট করবেন ইফ ইউ আর এসকর্টেড বাই অ্যান ইনভিজিলেটর, তারা আপনাকে নিয়ে যাবে কিনা বা হেল্প করবে কিনা। নাম্বার 1, তারপরে আপনার প্লেস সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে হচ্ছে টিপ 2, বি অন টাইম, অবশ্যই সময়ে পৌঁছাতে হবে। অ্যারাইভ অ্যাটলিস্ট আ ফিউ মিনিটস বিফোর ইয়োর ইন্টারভিউ টাইম, ইন্টারভিউ টাইমে কিছুক্ষণ আগে পৌঁছান। জেনারেলি স্পিকিং, ক্যান্ডিডেটস হু অ্যারাইভ লেট আর ইউজুয়ালি স্ট্রেসড অ্যান্ড আপসেট অ্যান্ড পারফর্ম পোরলি, যারা আসতে একটু দেরি করে তারা একটু চাপে থাকে এবং পারফর্ম করে খারাপ। ডোন্ট ডু দিস টু ইয়োর সেলফ, অবশ্যই টাইমে পৌঁছানোর চেষ্টা করবেন। নাও নাম্বার 3, বি কাম। ইটস ইজি টু সে রিল্যাক্স, বাট স্টাডিজ রিপোর্ট স্টুডেন্টস পারফর্ম বেটার ইন টেস্ট ইফ দে ট্রাই ইন রিমেইন কাম, যারা একটু ঠান্ডা থাকার চেষ্টা করে। রিমেম্বার, ইট ইজ অ্যান এক্সামিনার্স ইন্টারেস্ট টু শো দ্য বেস্ট অফ ইউর অ্যাবিলিটি, সো বি কাম। এটা হচ্ছে আপনার এক্সামিনারেরই আগ্রহ থাকবে আপনার হচ্ছে আপনার বেস্টটা দেখার জন্য, আপনার চাইতে বেশি। পোলাইট অ্যান্ড পজিটিভ, লিসেন কেয়ারফুলি টু দ্য এক্সামিনার্স কোয়েশ্চেন্স অ্যান্ড ডেমনস্ট্রেট ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি। তার মানে মূল কথা হচ্ছে মাথা একটু ঠান্ডা রাখার চেষ্টা করেন। এরপরে যেটা আসতেছে আমাদের পরবর্তী রুলস, সেটা হচ্ছে টিপ নাম্বার 4, স্পিক আপ উইথ রাউন্ডেড আনসার্স। রিমেম্বার দ্যাট ইন পার্ট 1 and part 2 on the test, the examiner can only ask the scripted questions card, so it's up to you to make sure you speak. তার মানে এখানে স্ক্রিপ্টেড কোয়েশ্চেনের বাইরে কিন্তু সে যেতে পারবে না। You need to develop full rounded answers. What's full rounded answer? সেটা আসলে কি? Let me explain further with an example. Part 1 question 1, do you like reading? আপনি আনসার দিতে পারেন যে yes অথবা no, এটা বলতে পারেন। তো আপনার কোয়েশ্চেন আবার যদি করে ডু ইউ লাইক রিডিং, আপনি কি বলতে পারেন যে আই লাভ রিডিং অ্যান্ড অলওয়েজ ট্রাই টু হ্যাভ আ বুক ইন মাই ব্যাগ। অ্যাট দ্য মোমেন্ট আই এম রিডিং যে কোনো একটা বইয়ের নাম XYZ হুইচ আই এম রিয়েলি এনজয়িং। এটা হচ্ছে একটা আনসার টাইপ। অর টু বি অনেস্ট, আই এম নট আ গ্রেট ফ্যান অফ রিডিং, আই এম মোর অফ অ্যান আউটডোর্স পারসন অ্যান্ড আই লাভ স্পোর্ট। ইনফ্যাক্ট দ্য অনলি বুকস দ্যাট আই রিড আর ফর মাই কোর্স। তেমন আমার কোর্সের বাইরে তেমন একটা বই আমি পড়ি না। তাহলে পজিটিভের জন্য নেগেটিভের জন্য যেতে পারে। এইটা হচ্ছে আপনার রাউন্ডেড আনসার্স। সো হুইচ আনসার্স গিভস আ বেটার ইন্ডিকেশন অফ ইউর অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ।
Number 2, of course, it agrees and further gives an example or disagrees with the question and presents an alternative. তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা রাউন্ডেড আনসার দিতে হবে। এরপরে টিপ নাম্বার 5, understand the band scoring. The examiner does not give you an overall band score out of 9 for your speaking test. A candidate is scored out of 9 in 4 different aspects of speaking ability. Your final speaking band score is an average of these 4 scores. তারপরে আপনার নাম্বার কি কি আছে? প্রথমে আছে হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন, তারপরে আছে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, তারপরে আছে হচ্ছে আপনার LR লেক্সিক্যাল রিসোর্স, তারপরে হচ্ছে আপনার GRA গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, স্কোরিংগুলো কোনটাই কি আসলে। এটার জন্য আমাদের চ্যানেলে আলাদা একটা লেসন আছে স্পিকিংয়ের, স্কোরিং কিভাবে হয় কাইন্ডলি একটু দেখবেন। এরপর হচ্ছে ব্যালেন্সড ফোকাস। You must consider these 4 areas during your test and attempt to balance between being fluent and being accurate. For example, in order to get the band score you need, here are the 4 areas the examiner gives you a score for. First হচ্ছে fluency and coherent. Mark criteria 1, fluency and coherent. Here the examiner is looking at how your speech flows. Do you speak at a normal speed and without hesitation? Normal speed এ বলতে পারেন কিনা এবং without hesitation বলতে পারেন কিনা? Do you speak too quickly or make long pauses? আপনি কি অনেক বেশি দ্রুত বলেন নাকি লং পজেস নিচ্ছেন, এগুলো এখানে দেখা হবে। তারপরে কি আসতেছে? coherent and cohesive. An examiner also assess how you link ideas and language together to make coherent and connected speech. Do you sequence your ideas in a logical way? Do you use but not overuse cohesive devices like connectors, pronouns and conjunctions? এগুলো হচ্ছে cohesive devices যার মাধ্যমে আমরা একটা সেন্টেন্সকে কোহেসিভ করব। connectors, pronouns and conjunctions. এরপরে আছে হচ্ছে আপনার টিপ নাম্বার 9, choose your words carefully. That means lexical resource যেটাকে বলা হচ্ছে আর কি। Here the examiner looks at the range of vocabulary you use. Do you use a reasonable variety of words? Are they appropriate and adequate to express your meaning? Do you attempt idiomatic language? Is the idiomatic language appropriate? এগুলো আপনি ব্যবহার করতে পারছেন কিনা। Okay, now tip number 10, variation and accuracy, যেটাকে grammatical range and accuracy বলা হচ্ছে। The examiner looks at the accuracy, the appropriacy and the range of your grammar. Do you make a lot of grammatical errors when you speak, and do those errors make it difficult for people to understand you, or are they natural native speaker mistakes? Do you attempt to use more complex grammar and subordinate clauses? Complex grammar এবং subordinate clauses আপনি ব্যবহার করতে পারেন কিনা। Tip number 11, being understood. এটা হচ্ছে কি মার্কিং ক্রাইটেরিয়া 4, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, আপনাকে বোঝা যাচ্ছে কিনা। Here the examiner assess your ability to produce comprehensible speech. The examiner considers how easy or difficult it is to understand you and how much of your speech is unintelligible. Do you use English sounds, follow English stress and intonation patterns correctly, and is there too much of your first language interference? তার মানে হচ্ছে আপনার যারা বাঙালি তারা যখন ইংরেজি বলে তাদেরটা কিন্তু এক ধরনের টোন, যারা অ্যারাবিক তারা যখন ইংরেজি বলে তাদেরটা কিন্তু আরেক ধরনের টোন। এটার কতটুকু ডিস্টারবেন্স আপনার ইংরেজির ভিতরে আছে এটাও দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে টিপ নাম্বার 12, গ্রামার ফোকাস ইন স্পিকিং. Teachers generally notice students focus a lot on their grammar when preparing for the IELTS test. Undoubtedly grammar is important, but it only represents 25% of your band score. Content and structure, vocabulary and pronunciation account for 75% of your band score. Remember that. তার মানে গ্রামারে খুব বেশি ফোকাস না দিলেও চলবে, কিন্তু আপনার হচ্ছে কন্টেন্ট, স্ট্রাকচার, ভোকাবুলারি এগুলোর উপরেও কিন্তু 25% আছে। এরপর হচ্ছে নাম্বার 13, সেলফ কারেকশন. Don't be afraid to correct yourself occasionally. If you make a grammatical mistake, self correction is a natural feature of speech and even native speakers self correct. However, don't let your correcting yourself stand in the way of your fluency. Okay, এরপরে হচ্ছে টিপ নাম্বার 14, বলা হচ্ছে যে wrong grammar choice is an answer. There is a very simple trick for avoiding some verbal grammar mistakes, especially in part 1. Listen attentively to the question. Generally the verb tense
used in a question is the verb tense you are expected to use in the answer. তার মানে প্রশ্নের যে টেন্স আছে সেই টেন্সে আপনি আনসারটা দিবেন। Here is an example. Do you like reading? The verb like is in the present simple, so the answer will be in present simple too. তো যেটা আপনাদেরকে একবার পড়ে শুনিয়েছি অলরেডি, এখানে আপনার আবার এখানে বুঝিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, তারপর নেক্সট টিপ যেটা, সেটা হচ্ছে যে টিপ নাম্বার 15, if you don't understand a question, ask the examiner. I'm not sure what you mean. Could you repeat the question, please? Candidates often think that asking the examiner to repeat the question risks making their level of English look lower. The examiner should not consider this is true without further evidence. Asking for clarification is a natural feature of speech. It is much better to ask for the question to be repeated than to simplify phrase, but simply phrase. Ask the examiner to repeat the question if you don't understand what they asked you. তো এটা আমরা ইজিলি করতে পারি। তো এই 15টা আপনাদের সাথে শেয়ার করলাম। এই 15টা টিপস আপনারা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের জন্য আপনার হচ্ছে স্পিকিং এর যে টেস্ট ডে সেটা অনেকটা ইজি হয়ে যাবে আশা করা যায়। তো এই বিষয়গুলো আপনারা জানলেন। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। মাথায় রাখবেন, আপনি পরীক্ষা দেওয়ার আগে বিফোর ইওর আইএলটিএস মেইন স্পিকিং টেস্ট অ্যাটলিস্ট 15 থেকে 20টা মক টেস্ট দিবেন স্পিকিংয়ের। তো আপনি যেখানে প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আপনি যেখান থেকেই আমাকে দেখছেন তাদের কাছেই বলুন আমাদের মক টেস্ট নিন এক্সাম স্ট্যান্ডার্ডে। আপনার বড় ভাইয়া আপু যার কাছে প্রিপারেশন নিচ্ছেন, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো টিচারও আছেন যারা পড়াচ্ছেন, আমরা দেখি তাদের লেসন থেকে আমরাও শিখি। তো আপনারা সেখানেও টেস্ট দিতে পারেন এবং সাথে যেটা বলবেন দয়া করে যে আমাদেরকে একটু অ্যাসেস করে দিন কোথায় ভুল হচ্ছে, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাগুলোতে যেন আপনাদেরকে হেল্প করা হয়। আর যদি আপনারা আমাদেরকে একটা অপশন হিসেবে কনসিডার করতে চান সেটাও করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে মক টেস্ট নিয়ে, ফুল স্পিকিং টেস্ট মক টেস্ট নিয়ে আপনাদেরকে হচ্ছে যাচাই বাছাই করে দেওয়ার জন্য উইথ ফুল অ্যাসেসমেন্ট, আপনারা কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন। তো সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে একদম বাসায় বসেই পরীক্ষা দিতে পারবেন একদম এক্সাম স্ট্যান্ডার্ডে। তো সেই ধরনের প্রশ্ন, সেই ধরনের প্যাটার্ন এবং সেই ধরনের মার্কিং ক্রাইটেরিয়া ফলো করে আপনাদেরকে স্কোরিং করে দেওয়া হবে এবং কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এগুলোর জন্য যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি এই লেসনটা আপনার জন্য সামান্যতম হলেও কিছুটা উপকার করতে পেরেছি। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।